আমি এই বাড়ির গাড়ি ড্রাইভার। ম্যামের স্বামী মারা গেছে আজ প্রায় 3 দিন হলো। এর মাঝেই ম্যাম আজকে রাতে আমাকে তার সাথে ডিনারে ডেকেছেন, সাথে আনতে বলেছেন কিছু চকলেট। বাসার সামনে এসে দেখি বাড়ির ভেতরে লাইট জ্বলছে। ভেতরের পাতলা পর্দাটা বাতাসের টানে মাঝে মাঝে উড়ছে। পকেট থেকে ফোন বের করে একটা রিং দিলাম ম্যামকে। রিসিভ করতেই ম্যামকে একটু গম্ভীর কণ্ঠে বললাম, আপনার জন্য আপনার বাসার সামনে চলে এসেছি। ম্যাম ফোন কেটে দিয়ে পর্দা সরিয়ে বাহিরে তাকিয়েছে আমাকে খুঁজতে। এখন তার পরনে লাল রঙের শাড়ি, কান আর গলা ভর্তি গহনা। আমি বললাম, ম্যাম কেন ডেকেছেন? মেরে ফেলার জন্যই ডেকেছি। সেখানে দাঁড়িয়ে না থেকে কাছে এসো, চলে আসো ভেতরে। ভেতরে ঢোকার পরে অটোমেটিক দরজা লক হয়ে যায়। ম্যাম দৌড়ে চলে গেল ভেতরের রুমে। আনমনে যখন সামনে পেরিয়ে ঢুকতে যাব, সেই সময়ে আচমকা ম্যাম অরেঞ্জ জুস হাতে নিয়ে আমার সামনে দাঁড়িয়ে যায়। উনি তখন বিস্ময়কর কণ্ঠে আমাকে বলে, আগে জুসটা খেয়ে মাথা ঠান্ডা করো। আমি বললাম, আগে বসি, তারপর না হয় খাবো। বাহ রিনাস, তোমাকে আজকে দেখতে একজন সুপুরুষ লাগছে। এসো, লম্বা সময় ধরে তোমাকে দেখা যাবে। ড্রয়িং রুমে ঢুকলাম, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ম্যাম মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালালো। ফ্ল্যাশ লাইটের আলোতে ঘরটা আরো আলোকিত লাগছে। সোফাতে বসতেই ম্যাম তার হাতের জুস আমাকে দেয়। আমি হাতে নিয়ে যখন এক চুমুক দেব, ঠিক তখন ম্যাম বলে, তুমি এতটা ভদ্র তা তো জানতাম না। আমি কিছুই বললাম না। সামনে বসে উনি এক হাঁটুর উপরে আরেক হাঁটু তুলে নিজেকে অতটা গোছাচ্ছেন না। এখন তিনি আমার সামনে। আমি জুস পান করেই চলেছি। ধীরে ধীরে মুহূর্তটা যেন নীরব হয়ে গেল। আমি নীরবতা ভেঙে জিজ্ঞেস করলাম, ম্যাম আজকে এইভাবে ডাকার কারণ কি? নরম কণ্ঠে বলে, এখনই জানতে হবে? রাত এখন লম্বা হয়ে গেছে, তোমার তো যাওয়ার কোনো তাড়া নেই। না, আসলে আমি এভাবে কখনো এর আগে কারো আমন্ত্রণ পাইনি। আর আপনি যেহেতু এত খাস করে ডেকেছেন, তাই ভাবলাম হয়তো কোনো কারণ আছে। তেমন কিছু না, একা লাগছিল, তাই ভাবলাম তোমাকে পাশে নিয়ে আজকের সময়টা পার করি। সময়টা কাটতেই চাইছে না। আমি বললাম, তো সেই ক্ষেত্রে আমি কেন? ম্যাম তখন সামনের সোফা থেকে উঠে আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে। অনেকটা গা ঘেঁষে উষ্ণতা মাখা কণ্ঠে তিনি আমাকে বলেন, আমি বিশ্বাস করি তোমাকে, তবে কেন করছি বা করি জানি না সেটা। কিন্তু তুমি এভাবে চুপসে যাচ্ছ কেন? সেদিন তোমাকে দেখে ভেবেছিলাম তুমি একটু আলাদা সবার থেকে। সেদিনের কথা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এখন সত্যি আমি অনেক নার্ভাস ফিল করছি। ম্যাম আস্তে করে চোখ বন্ধ করে কোটের উপরে নাক নিয়ে নরম কণ্ঠে বলে, ভীষণ সুঘ্রাণ, যেটা বহুদিন আগে আমার প্রেমিকের শরীরে পেয়েছিলাম। আমি তখন বললাম, আপনার প্রেমিকও ছিল? বিশ্বাস হচ্ছে না, একটু কষ্ট হচ্ছে। এই ঘ্রাণ পাওয়ার পরে কোলে মাথা গুজে হাতের স্পর্শ পেতে ইচ্ছে করে। ম্যাম তখন পিঠ ঘুরিয়ে আমার মুখ বরাবর মুখ রাখে, ঠান্ডা কণ্ঠে বলে, একবার গলার নিচে ঠোঁট লাগিয়ে দেখতে পারো, আমার গলা শুকিয়ে আসছিল। আমি তখন বললাম, জুস কি আর আছে নাকি সব শেষ? এই মুহূর্তে জুস কেন লাগছে তোমার? গলা শুকিয়ে গেছে। ম্যাম বুক থেকে উঠে দাঁড়ায়। দাঁড়ানোর পরে উনি আমাকে আঙুল দেখিয়ে বলে, মুড যেন না বদলে যায়, আমি নিয়ে আসছি জুস। এই কথা বলে নিজের রুমের দিকে চলে গেল। আমি তখন উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে চলে গেলাম। টয়লেটে বসতে আমি তখন পকেটে মোবাইলের ভাইব্রেশন বুঝতে পারলাম। মোবাইলের স্ক্রিন অন করলাম, কিন্তু মেসেজ দিয়েছে মাইকেল। মাইকেল আমার বন্ধু, সাধারণত কখনোই মেসেজ দেয় না, কিন্তু আমি যখন মাইকেলের মেসেজটা অন করলাম, আমার হাত কাঁপতে শুরু করলো। ঠান্ডা পরিবেশেও যেন গলাটা ঘেমে উঠলো আমার। রেনাস, তোর লেনা ম্যাম অ্যাক্সিডেন্ট করেছে। সকাল থেকে তোকে কল দিতে চেষ্টা করছি, কল ঢুকছে না। সন্ধ্যার আগে মেডিকেলে আয়, ময়না তদন্তের দায়িত্ব আমরা পেয়েছি। এমন আজগবি মেসেজের উত্তর দেওয়ার জন্য যখন কল লক বের করে মাইকেলকে কল দিতে যাব, তখনই ম্যাম ডাকাডাকি শুরু করলো। আমি তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে বের হলাম। দেখি ম্যাম জুসের গ্লাস হাতে নিয়ে কোমর বাঁকা করে আমার দিকে ঝুঁকে আছে। আমার এমন ফ্যাকাশে চেহারা দেখে ম্যাম তার চেহারা নরম করে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ভয় পেয়ে গেছো নাকি? এমন মুখ হয়ে আছে কেন? ঠিক কি উত্তর দেব বুঝে উঠতে পারছিলাম না। একটা ভয়ঙ্কর দ্বিধাযুক্ত মুহূর্তে পড়ে গেছি আমি। ভাবলাম মাইকেল মজা করে আমার সাথে, তবে এমন মজা কখনো সে করবে মানতে ইচ্ছে করছে না। তাছাড়া সত্যি আজ কোনো কল ঢুকেনি আমার ফোনে, অথচ অন্যদিনে কলের জ্বালায় ঘুমোতে পর্যন্ত পারতাম না আমি। এই মুহূর্তে অনেক আজব লাগছে ব্যাপারটা। আমি ম্যামের হাত থেকে জুসের গ্লাসটা নিয়ে হালকা কাপা কাপা কণ্ঠে বলি, এত জলদি চলে এলেন যে? মাত্রই তো গেলেন, বেশি তাড়াতাড়ি চলে এসেছে নাকি? ফোনে কারো সাথে জরুরি কিছু ছিল? ম্যাম আমার হাত ধরে এনে রুমে বসালো। শাড়ির আঁচল হাতে নিয়ে গা ঘেঁষে বসে পড়লো। আমাকে জুসের গ্লাসটা হাতে দিল। আমার কেন যেন ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস অন্যরকম হয়ে যাচ্ছে, তবু অস্থির করে তুলছে আমার ভেতরটাকে। আমার কিছু বোঝার আগেই ম্যাম শাড়ির আঁচল দিয়ে আমার কপাল মুছে দেয়। কপাল মুছতে মুছতে তিনি খোঁচা মেরে বলে, কিছু ভেবে কি ঘাম ছুটে গেছে? প্রেমিকাকে চিট করছো ভেবে কি কষ্ট হচ্ছে? মুহূর্তে এমন লাগছে কেন তোমাকে? বলেছিলাম মুড পরিবর্তন না করতে। কত কষ্ট করে নিজেকে তোমার সাথে সেট করলাম। একজন মেয়ে হলে বুঝতে তুমি এটা। আহ না ম্যাম। কথাটা শেষ করার আগেই ম্যাম তার আকর্ষণীয় আঙুল দিয়ে আমার ঠোঁট স্পর্শ করে, থামিয়ে দেয় আমাকে কথা বলা থেকে। তীক্ষ্ণ চোখ করে আমাকে বলে, একান্ত এই মুহূর্তে আমাকে অন্তত ম্যাম ডেকো না।
আমি মনে মনে প্রচন্ড ভয় পাচ্ছি কি হতে যাচ্ছে। এক চুমুক দুই চুমুক করে জুস খাচ্ছিলাম। ম্যাম তখন আস্তে করে আমার হাত থেকে জুসের গ্লাস নিয়ে নেয়, লিপস্টিক মাখা ঠোঁট দিয়ে এক চুমুক গিলে নেয় নিজের ভেতরে। এমন দৃশ্য চলমান মুহূর্তের মাঝে হলে অন্য কোনো দিকে আমি চলে যেতাম, কিন্তু এখন ভেতরে থেকে যেন কিছুই আসতে চাইছে না, গলা শুকিয়ে গেছে আরো। চুমুক শেষে উনি আমাকে বলে, আচ্ছা এত অফ লাগছে কেন তোমাকে? কিছুক্ষণ আগেও তোমাকে অন্যরকম লাগছিল। ম্যাম একটা জরুরি কাজ পড়ে গেছে, সেটা শেষ করে আসা যাবে কি? ম্যাম বলল, একা রেখে যাবে আমাকে? আমি আর কোনো কথা জিজ্ঞেস না করে উঠে দাঁড়ালাম। আমি দাঁড়াতেই ম্যাম যেন অন্যরকম হয়ে যায়, ভাঙা কণ্ঠে আমাকে বলে, কখন আসবে? আসছি, একটা কাজ শেষ করে। মুড যাতে পরিবর্তন না হয়। মুড আমার পরিবর্তন হবে না, এসে ঠিক আগের মতোই পাবেন আমাকে। আমি তাড়াহুড়ো করে ওখান থেকে বের হয়ে গেলাম, ছুটে চললাম মেডিকেলের দিকে। মেডিকেলের দরজায় এসে ফোন দিচ্ছি বন্ধু মাইকেলকে, সে কল ধরছে না। হয়তো সে আসলেই মর্গে আছে এখন, আর না হয় সে আমার সাথে চরম অভদ্রতামির মজা করেছে। এটা মেনে নেওয়া যায় না, যার সাথে এতক্ষণ সময় কাটিয়ে আসলাম সে কিনা মারা গেছে, তা কিনা ময়না তদন্ত করা হবে। খামোখা নিজের ভেতরে অসহ্যের মাত্রা বাড়ানো। এখন প্রায় 8:30 বাজে। ভাবনার মাঝে মাইকেলের কল। একদম আজব ব্যাপার এটা। আমি রিসিভ করতেই মাইকেল আমাকে রাগ ঝাড়তে শুরু করে। আমি যে বিপরীতে তাকে কিছু বলবো সেই সুযোগও দিতেই চাইছিল না, সোজা মর্গে ডেকেছে। আমি মোবাইল কেটে দিলাম, আমার ঘাম ছুটছে। এই মুহূর্তে অসম্ভব রকমের ঘামছি আমি। মাইকেল বলেছে ম্যাম সকালে অ্যাক্সিডেন্ট করেছে। রাত 10টার মাঝে কাজ শেষ করার কথা ছিল। অবশেষে যখন আমি মর্গের সামনে আসি, মাইকেল সহ পুরো টিমকে আমি সামনে দেখি। নিজের ভেতরে চিৎকার করে বারবার বলছিলাম, না 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 না, এমনটা যেন সত্যি না হয়। সাবরিনা আমার সামনে এগিয়ে আসে, হাতে মাস্ক দিয়ে বলে, শক্ত হ, ভেঙে পড়িস না। এমন না যে আমরা জানি না তুই ম্যামকে কত পছন্দ করিস। তোর ম্যামের মৃত্যুতে আমরা শোকা হতো। আমি স্তব্ধ হয়ে গেছিলাম। ফ্যাকাশে মুখ নিয়ে যখন মাইকেলের সামনে এসে জিজ্ঞেস করতে যাব কিছু, সে ঝাড়ি মেরে বলে, সর এখান থেকে, এতক্ষণ এসে ন্যাকামো দেখাচ্ছ। আমি একবার বলতে চাইছিলাম যে লেনা ম্যামের সাথেই ছিলাম, বলতে পারিনি। মাইকেল আবারও চিৎকার করে বলে, তোর জন্য কত লেট হয়ে গেছে তুই জানিস? আর একটা কথা বলবি না, তুই চল আমার সাথে, ভেতরে চল। আমাকে টেনে ভেতরে নিয়ে গেল। এই প্রথম মর্গে আমার ভয় করছে। বুকের ভেতর দুঃখ ফুকানি শব্দটাও আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। মাইকেল মুখের উপরে কাপড়টা সরালো। সত্যি আমি যা দেখলাম তা বিশ্বাস করার মতো নয়। এটা লেনা ম্যাম নয়, বরং মাইকেলের নববিবাহিতা স্ত্রী। সাদা একটা কাপড় দিয়ে আবৃত দেহটা। আমি নিজের ভেতরে রাগ চেপে রেখে বাইরে চলে আসলাম। মাইকেলকে বললাম, তোর স্ত্রীর বডি এখানে, আর তুই কিনা আমাকে ডেকে এনেছিস ম্যাম মারা গেছে বলে? নিজের স্ত্রীর প্রতি মৃত্যুর সময়টাতে অন্তত সদয় হতে পারতি। আমার এমন সব কথা শুনে পুরো টিম একে অপরের দিকে চোখ চাওয়াচাই করতে শুরু করে। তাদের এমন চেহারা দেখে মনে হচ্ছিল যে আমি অনেক বাজে কিছু বলে ফেলেছি। মাইকেল তখন আমার দিকে কিছুটা এগিয়ে এসে আমাকে নরম কণ্ঠে বলে, আমি জানি তোর অবস্থা, সবাই জানে যে তুই ম্যামকে পছন্দ করিস। এবার এই কথাগুলো শুনে মেজাজ বিগড়ে গেল আমার। আমি একটু চেঁচিয়ে উঠলাম তার উপরে, মাইকেল এখন জিনিসটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই বারবার বোঝাতে চাইছিস যে ম্যাম মারা গেছে, তুই কি নিজে উন্মাদ হয়ে গেছিস স্ত্রীকে হারিয়ে? সবার সামনে আমাদের দুজনের কথার একটা গিট লেগে যায়, দ্বিধায় পড়ে যায় সবাই। আমার আর মাইকেলের কথার কোনো মিল পাচ্ছে না কেউ। তারা পাল্টা কথা আসার আগেই আমি জিজ্ঞেস করি, ম্যামের ফোন কোথায়? শুনি আগে। মাইকেল প্রশ্ন শুনে বেশি দেরি করে না, চোখের পলকে নিয়ে হাজির হয় একটা প্লাস্টিক ব্যাগ। সবকিছুই আছে এই ব্যাগের ভেতরে। একটা প্লাস্টিক ব্যাগের ভেতরে ম্যামের রক্তাক্ত পার্স, অন্য একটাতে ভাঙা মোবাইল, কাঁচ ভাঙা ঘড়ি। আমার মাথা আবারও কিছুটা চক্কর কাটতে শুরু করলো। রক্ত মাখা ছিল ব্যাগে কিছুটা। আমি সেখানেই দুর্বল হয়ে মাইকেলের উপরে ভর দিয়ে ফেললাম। মনে হচ্ছিল যে পুরো দুনিয়া আমাকে ঘিরে ধরেছে। সাবরিনা আমাকে এই অবস্থায় দেখে দৌড়ে পানি আনতে যায়, বাকিরা আমাকে নিয়ে ব্যস্ত। আমি তখন মাইকেলকে ফিসফিস কণ্ঠে বললাম, আমি এখনো বিশ্বাস করি না, এগুলো আমাকে নিয়ে যেতে দে। মাইকেল আমার মাথায় হাত বুলিয়ে বলে, কিন্তু আমি এটা পারবো না রে, সবগুলো এখন কেস ফাইলের আন্ডারে, ধারণা করা হচ্ছে এটা মার্ডার। আমার কাছে এই অনুরোধ করিস না দয়া করে। সাবরিনা পানি নিয়ে আসতে আমি পানি খেয়ে উঠে দাঁড়ালাম। মাইকেল তখন আমাকে জিজ্ঞেস করে, এখন কাজ শুরু হবে? আমি কোনো কথা বললাম না, শুধু এটাই বললাম, আমি বিশ্বাস করি না, বাকিটা তোদের ইচ্ছা। আমি মাইকেলকে নিয়ে রওনা হলাম ম্যামের বাসার দিকে। পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10:30 পার। কিন্তু যখন ম্যামের বাসায় আসলাম আমি, এসে দেখি এক অবাক করা দৃশ্য। ম্যাম জানালার পাশে বসে আছে, কারো প্রহর গুনছে। তখন আমি মাইকেলকে লুকিয়ে রাখলাম পর্দার আড়ালে। আমি গিয়ে ম্যামকে বললাম, খাওয়া দাওয়া করেছেন ম্যাম? ম্যাম বলল, করিনি, তোমার জন্য অপেক্ষা করছি, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার নিয়ে আসছি। কথা বলে রান্নাঘরে গেল। ম্যাম চলে যাবার পরে আমি মাইকেলের কাছে গেলাম। ততক্ষণে দেখলাম মাইকেল বেহুশ হয়ে গেছে। আমি অনেক ডাকাডাকি করলাম, জ্ঞান ফিরল না। তারপর পানি মেরে জ্ঞান ফিরালাম। জিজ্ঞেস করলাম, কিরে কি হয়েছে?
অজ্ঞান হয়ে গেলি। মাইকেল তাড়াহুড়ো করে উঠে আমাকে বলল, চল পালিয়ে যায়, ওটা তোর ম্যাডাম নয়, ম্যাডাম মারা গেছে সকালে, ওটা একটা পেতনি, নিশ্চয় তোকে মেরে ফেলবে, তুই এক্ষুনি আমার সাথে চল। মাইকেল জোর করে আমাকে দরজার সামনে আনলো, কিন্তু ততক্ষণে দরজা অটোমেটিক লক হয়ে গেল। ম্যাম সামনে এসে হাসতে লাগলো। সম্মানিত দর্শক, এই গল্পের বাকি অংশ আগামীকাল দুপুর 2টা 1 মিনিটে এই চ্যানেলে পাবলিশ করা হবে। এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। গল্পটি ভালো লাগলে শেয়ার করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন। রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় হানিফ ও ফয়সাল।